ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আমরা অলরেডি ফার্স্ট পার্টের মিডওয়াইফারি ওয়ানের কনসেপ্ট অফ লেবার নিয়ে আলোচনা করতেছিলাম। তোমরা আমার সাথেই ছিলা আশা করি। এখনও আমরা সেকেন্ড পার্টে যাচ্ছি, সেটাতে থাকবে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আমরা এখন আর কথা না বাড়ায় সরাসরি ক্লাসে যাচ্ছি। সবাই আমার সাথে থাকবে বলে আশা করছি। সাবজেক্ট মিডওয়াইফারি ওয়ান, টপিক ছিল কনসেপ্ট অফ লেবার। আমরা বলছিলাম ফ্যাক্টরস রিলেটেড টু লেবার। এখানে আমরা যে 5টা পি বলেছিলাম, 5 পি এর আমরা থার্ড পিতে গিয়েছিলাম পাওয়ারে। এই পাওয়ারের প্রাইমারি পাওয়ার এবং সেকেন্ডারি পাওয়ার। সেকেন্ডারি পাওয়ারের তেমন কোনো কিছু বেশি ইম্পর্টেন্সই নাই। সেকেন্ডারি পাওয়ারে যখন যাবে তখন প্রাইমারি পাওয়ারে অলরেডি ডিসকাস করা হয়ে গেছে যে মা বেয়ারিং ডাউনে যাচ্ছে এবং স্টার্ট দ্য সেকেন্ডারি পাওয়ার অলসো। সো একটুখানি এখানে আমরা না বললেই না, এটুকু একটু জানি। অ্যাজ সুন অ্যাজ দ্য প্রেজেন্টিং পার্ট রিচেস দ্য পেলভিক ফ্লোর, আমরা বলছি যে পেলভিক ফ্লোরে মাথাটা নেমে আসবে বা বাটকটা নেমে আসবে, যেটাই প্রেজেন্টিং পার্ট হোক, এটা নেমে আসলে কন্ট্রাকশনের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জেস ইন ক্যারেক্টার অ্যান্ড বিকাম এক্সপালসিভ। আগে যেমন একটু থেমে আবার আসছে, একটু থেমে আগে আসছে, এখানে যখন পাওয়ারটা বাড়তে চাচ্ছে সেকেন্ডারি পাওয়ারের সময় এক্সপালসিভ এফোর্ট থাকবে এবং মা স্টার্ট করবে বেয়ারিং ডাউন। সো দি লেবারিং উইমেন এক্সপিরিয়েন্সেস অ্যান্ড ইনভলেন্টারি আর্জ টু পুশ, নিজে থেকেই পুশ করতে চাইবে। মা না করলেও সে ধরে রাখতে পারবে না, না হলে তো বাচ্চা বের হবে না। সেই জন্য she uses the secondary powers, that means bearing down efforts, to aid in expulsion of the fetus as she contracts her diaphragm and abdominal muscles and pushes. These bearing down efforts result in increases intra-abdominal pressure that compresses the uterus on all sides and adds to the power of the expulsive forces. সো যদি বাচ্চা নামতে লাগছে সেই সময় পাওয়ারটা বন্ধ হয়ে যায়, বাচ্চা নামাটা খুবই ডিফিকাল্ট। সেজন্য আমরা মাথায় রাখবো যে সেকেন্ডারি পাওয়ার যখন থেকে শুরু হবে, মাকে থামতে বললেও কিন্তু সে থামতে পারবে না। কিন্তু এটা আমাদের খেয়াল রাখতে হবে যে আর কোনো অসুবিধা মায়ের জন্য না হয়, বাচ্চার জন্য না হয়। সেজন্য আমরা মিডওয়াইফ মানে মিড ওয়াইফ উইথ উইমেন, আমরা মায়ের সাথেই আছি। মা বাচ্চা দুজনই ভালো থাকবে, এটা আমাদের মাথায় থাকবে। আদারওয়াইজ যে কোনোভাবেই সব প্রজাতিরই কিন্তু এই রিপ্রোডাকশানটা আছে। মানুষের জন্য এত মানুষের হেল্প লাগছে কেন? এই সময়টাই আসল। যখন বাচ্চাটা চলে আসতেছে আর আমি যদি সঠিকভাবে হেল্প না করি, মাকে অ্যাসিস্ট না করি, যে কোনোটাই ব্যাঘাত ঘটতে পারে আইদার মায়ের অথবা বাচ্চার। আমরা ভাববো বাচ্চারটাই আগে। এই বাচ্চাটা সঠিকভাবে পৃথিবীতে আসলে সে সঠিকভাবে বেঁচে থাকবে, বেড়ে উঠবে, এটাই আমাদের প্রত্যাশা। সো আমরা সবাই মিডওয়াইফ, আমরা মাথায় রাখবো যে আমাদের মা এবং বাচ্চা দুজনাই যেন ভালো থাকে এই সময়টার জন্য। নেক্সট পি আমরা যাই, বাকিটুকু পড়ে নিবা তোমরা একটু। নেক্সট পি ম্যাটারনাল পজিশানটা, যে মা যদি পছন্দ করেন যে আমি বসে ডেলিভারি করব, এটা আমাদেরকে মেনে নিতে হবে। অথবা যদি সে ইভেন দাঁড়ায়ও ডেলিভারি করতে পারে, স্কোয়াটিং বা আর অন্য যে কোনো পজিশানে আদার দ্যান লিথোটমি পজিশান, খালি শুয়ে থেকে ডেলিভারি করলে আমার সুবিধা, আমি মিডওয়াইফ বা আমরা বার্থিং অ্যাটেন্ডেন্ট যারা আছি তাদের সুবিধার জন্য না, মায়ের সুবিধার জন্য। সো মা যে পজিশানটা পছন্দ করতেছে, আইদার বসে অথবা স্কোয়াটিং হয়ে অথবা দাঁড়ায়। আমরা লেবারিং পজিশানের চার্ট ম্যাক্সিমাম জায়গাতেই দেওয়া আছে, আশা করি WHO সম্ভবত এই চার্টটা সব জায়গাতেই সাপ্লাই দিয়েছিল। যার যার প্রতিষ্ঠানে আছে আশা করি, যদি নাও থেকে থাকে সবাই আমরা জোগাড় করার চেষ্টা করব। ঠিক আছে, সবাইকে এটার জন্য প্রস্তুতি নিতে হবে যে না, মা যে পজিশান পছন্দ করবে আমি সেই পজিশানে ডেলিভারি করব, আমার পজিশানের জন্য সুবিধার জন্য না। নেক্সট পি আমরা বলছিলাম আর একটা পি, ম্যাটারনাল সাইকোলজিক্যাল রেসপন্স। আমরা মায়েদের সাথে খুব ভালো আচরণ করব। একটু আগে বলছি মিড ওয়াইফ, আমার সাবজেক্টের নাম মিড ওয়াইফারি। যিনি মিডওয়াইফ তিনি মিডওয়াইফারি পড়তেছেন। সেই ক্ষেত্রে মায়ের সাইকোলজিক্যাল বিষয়টা, মায়ের সাথে আছি আমি, তাকে কোনো ভয় পেতে দেওয়া যাবে না, কোনো টেনশানে রাখা যাবে না, অ্যাংজাইটিতে রাখা যাবে না। এই জন্য আমরা
তার সাথে আছি, তাকে বোঝাতে হবে যে আমি আপনার সাথে আছি। সো সাইকোলজিক্যালি যদি একজন মা ভালো থাকে, লেবারও খুব তাড়াতাড়ি ত্বরান্বিত হবে, এটা আমরা আশা করি। সো দি প্রোগ্রেস অফ লেবার অ্যান্ড বার্থ ক্যান বি অ্যাডভার্সলি এফেক্টেড ম্যাটার্নাল ফিয়ার অ্যান্ড টেনশন। অ্যাংজাইটি ক্যান অলসো ইনক্রিজ পেইন perception and lead to an increased need for analgesia and anesthesia। কারণ মা যদি ঠিকমতো আমার সাথে কোঅপারেশন না করে, সাইকোলজিক্যালি সে ভালো না থাকে, তাহলে এটা কি হবে, বেশি বেশি ব্যথার ওষুধ দেওয়া লাগবে, আর নাহলে অ্যানেস্থেসিয়া দেওয়া লাগবে, আর নাহলে সিজার করা লাগবে। আমরা চাই না কোনো মতে মিডওয়াইফরা যে সিজার বেশি হোক। সো এই গেল আমাদের 5টা পি ফ্যাক্টর। এখন আমাদের মাগুলো যখন ডেলিভারি হতে যায়, মাথায় রাখবো আমরা মিডওয়াইফরা যে কয়টা স্টেজ এবং কয়টা ফেজ আছে। মোট স্টেজ 4টা, ট্রেডিশনালি 3টা। 4টে স্টেজের আবার আলাদা আলাদা ফেজ আছে। সো প্রথম স্টেজটা, দ্যাট মিন্স ফার্স্ট স্টেজ অফ লেবার, স্টেজ 1, এটাকে ধরা হয় 0 to 10 সেন্টিমিটার অফ সার্ভাইকাল ডাইলেটেশন পর্যন্ত। এটার ফেজ আছে 3টা, একটা হলো ল্যাটেন্ট ফেজ, আরেকটা অ্যাক্টিভ ফেজ এবং আরেকটা হলো ট্রানজিশন ফেজ। এটা আমরা কি করে বুঝবো যে মা এখন ল্যাটেন্ট ফেজে আছে? যেমন আমি যদি সার্ভাইকাল ডাইলেটেশন পার ভ্যাজাইনালি এক্সামিনেশন করে দেখি, তাহলে দেখব হয় জরায়ুর মুখ একেবারেই খুলেনি 0, অথবা সেখান থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত জরায়ুর মুখ খুললে আমরা বুঝবো যে না, তার ফেজ 1-এ আছে। এখনও তাকে এরকম করে বলতে হবে না যে না তুমি ব্যথা দাও, বাচ্চা এখনই হবে বা দেরি হলে, এগুলো আমরা মাথায় রাখবো না। এখন আমরা মাথায় রাখবো কত ফিঙ্গার, আমরা তো আর সেন্টিমিটার ফিতে দিয়ে মাপতে পারছি না। সো মাপতে গেলে আমাকে কি করতে হবে, আমার আঙ্গুলটাই যথেষ্ট। সো আঙ্গুল দিয়ে আমরা মাপবো। আমরা বলেছি এবং আমরা জানি টিপ অফ দ্য ফিঙ্গার যদি আমরা ইন্ট্রোডিউস করতে পারি সার্ভাইকাল ক্যানালে, তাহলে আমরা বলবো 1 সেন্টিমিটার অফ ডাইলেটেশন হয়েছে। সো পুরো আঙ্গুলটা যখন আমরা দিতে পারবো সার্ভিক্সের ভিতরে, তাহলে তখন আমরা বলবো 1.5 সেন্টিমিটার হয়েছে। সো 2 ফিঙ্গার ইজ এনাফ ফর 3 সেন্টিমিটার। এইটুকু যদি ডাইলেটেশন হয়, আমরা বুঝবো মা এখনও সেকেন্ড ল্যাটেন্ট ফেজে আছে, এটার জন্য হারিবারি করার কিছু নাই। এবং এইটার টাইমটা আমরা মাথায় রাখবো, কতক্ষণ টাইম, 8 আওয়ার্স আমরা মাথায় রাখবো। কমপক্ষে 8 ঘন্টা একজন মাকে আমরা সময় দিতেই পারি যে তার 3 সেন্টিমিটার পর্যন্ত খুলেছে, মাকে কোনো জোর জুলুম করার নাই, যদি আর কোনো অন্য অসুবিধা বাচ্চার বা মায়ের না থাকে। সো এটুকু আমরা মাথায় রাখবো। নেক্সট হলো অ্যাক্টিভ ফেজ। অ্যাক্টিভ ফেজের সার্ভাইকাল ডাইলেটেশন থাকবে 4 সেন্টিমিটার থেকে 7 সেন্টিমিটার পর্যন্ত। সো 4 সেন্টিমিটার আমরা মাপবো কী করে, বা 7 সেন্টিমিটার মাপবো কী করে, এটাও আমাদের মাথায় থাকবে। আমরা সার্ভাইকাল ডাইলেটেশনটা যে মাপবো, এটা তো আমরা সেন্টিমিটারে মাপছি, বলছি সেন্টিমিটার, কিন্তু সেটা মাপবো কী করে? 1 নাম্বার হলো আমার আঙ্গুলটা। এই আঙ্গুলটা আমরা মায়ের সার্ভিক্সের ভিতরে দিচ্ছি পারভেজাইনালি এক্সামিনেশন করে। সো এটা যদি আমার সার্ভিক্স হয়, আঙ্গুলের মাথাটা আমি পুরোটা ঢুকাতে পারি নাই, শুধু টিপ অফ দ্য ফিঙ্গারটুকু যদি ঢোকে, আমরা বলবো 1 সেন্টিমিটার অফ ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স। পুরো ফিঙ্গারটা যদি সার্ভিক্সের ভিতরে আমি ঢুকাতে পারি, তাহলে আমরা বলবো 1.5 সেন্টিমিটার। 1.5 সেন্টিমিটার না, বই বলে 1.25 সেন্টিমিটার। বাট সবার আঙ্গুল তো একরকম না, কারো আঙ্গুল মোটা আছে, কারো আঙ্গুল চিকন আছে, করে ধরা হয়েছে 1 আঙ্গুল সমান 1.5 সেন্টিমিটার খোলা। সো 3 সেন্টিমিটার মাপতে গেলে আমরা 2 ফিঙ্গার অনলি ইন্ট্রোডিউস দ্য সার্ভাইকাল ক্যানাল। সো 2 সেন্টিমিটার ইকুয়াল টু 2 ফিঙ্গার ইকুয়াল টু 3 সেন্টিমিটার ডাইলেটেশন হয়েছে। এখন কথা হলো যে যদি আমার 4 সেন্টিমিটার আর 7 সেন্টিমিটার জানতেছে, হাউ টু মেজার দিস ওয়ান, এটা আমাদের মাথায় থাকবে। সো সেটা মাপতে গেলে আমি যদি বলে থাকি যে আঙ্গুলের মাথাটা ঢোকা পর্যন্ত 1 সেন্টিমিটার, সো 2 আঙ্গুল দিছি 3 সেন্টিমিটার, এখন 4 সেন্টিমিটার হবে কী করে? তাহলে আমি আঙ্গুলটা ফাঁকা করবো একটু, এবং এই মাথার এখানে আর একটা আঙ্গুলের মাথা ঢোকার মতন হলে 3 আর 1 4 আঙ্গুল, 4 সেন্টিমিটার হলো। সো আমি তো 2টা 3টা আঙ্গুল 4টা আঙ্গুল ঢুকাবো না, আমার আঙ্গুল 2টাই ঢুকবে এবং এটা স্প্রেড করবে। সো 7 সেন্টিমিটার গেলেও ওরকম আমরা মাপতে থাকো, এবং এটা ডাইলেটেশন হবে দিস সাইড। আমরা এটা মাথায় রেখে আপ টু 10 সেন্টিমিটার পর্যন্ত যাব। এবং এই 10 সেন্টিমিটার মাপার বিষয়টা এটা আমি আবারও বলবো, এটা আমরা দেখাচ্ছি, এটা আমরা মাথায় রাখছি। এইটা দেখান বিষয়, এটা সবার এক সমান টান হয় না, এখানেকার পরিধিটা আমরা মেপে নেব। আমরা যেটা দর্জির টেইলর ফিতা আছে, টেইলর মেজারিং ফিতা দিয়ে আমরা এটাকে মেপে নেব কতটুকু, 10 সেন্টিমিটার। আমার যদি এটা 10 সেন্টিমিটার হয়, আমি এতটুকু স্প্রেড করব।
এটুকু স্প্রেড যদি আমি করতে পারি তাহলে এতখানি ডাইলেটেশন হয়েছে, সো ইট ক্যান পাসেস ইজিলি দ্য ফিটাল হেড। তো আমরা হাতটা আঙ্গুলটা স্প্রেড করব, 4টা আঙ্গুল ঢুকাবো না বা 3টা আঙ্গুল ঢুকাবো না, অনলি 2 ফিঙ্গার। সো এটুকু আমরা মাথায় রেখে, মেজারমেন্টটা মাথায় রেখে যে ল্যাটেন্ট ফেজে আছে বা অ্যাক্টিভ ফেজে গেছে। সো আমরা জানছি ল্যাটেন্ট ফেজে 0 থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত আমি মাপা দেখাই দিছি, আশা করি মাথায় রাখবেন। আরও ভালো করে বেশি করে জানার জন্য বই আছে, টেক্সট বুকগুলো মাথায় রাখবেন মিডওয়াইফারি। আর যে কোনোভাবেই কোনো ইন্টারনেটে ঢুকলেও দেখা যাইতে পারে। লাস্ট ফেজ, ফার্স্ট স্টেজের নাম্বার 3 ফেজ হচ্ছে ট্রানজিশন ফেজ। ট্রানজিশন ফেজে এরকম করে মারতে হবে, আঙ্গুলটা স্প্রেড করে করে আমি দেখাইছি। 8 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত বলা হয় ট্রানজিশন ফেজ। কিন্তু আমরা যখন পার্টোগ্রাফ ফিল আপ করবো তখন 2টা ফেজই দেওয়া আছে, একটা হলো ল্যাটেন্ট ফেজ আর একটা হলো অ্যাক্টিভ ফেজ। এখন WHO মডিফাইড যে পার্টোগ্রাফ করেছে সেখানে অনলি অ্যাক্টিভ ফেজ রাখা আছে, কোনো ল্যাটেন্ট ফেজ নাই। সো আমাদের জন্য ইজি হয়েছে, আমরা ওটা ভালো করে শিখবো এবং আমার পরের লেকচারে এটা আমি পার্টোগ্রাফ ফর্ম দিয়ে দিছি, আমরা দেখব। ঠিক আছে, এখন আমরা বলবো সেকেন্ড স্টেজ অফ লেবার। এটা কখন থেকে বলবো? আমরা যখন ফার্স্ট স্টেজ বলেছি সেটা কত সেন্টিমিটার থেকে? 0 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত। এবং এটা আমরা ভাববো, বুঝবো কী করে যে ট্রু লেবার পেইন যখন থেকে শুরু হয়েছে সেখান থেকে 10 সেন্টিমিটার মানে ফুল ডাইলেটেশন হওয়া পর্যন্ত সময়টাকে আমরা ফার্স্ট স্টেজ বলছি। এখন সেকেন্ড স্টেজটা যে স্টেজ, একটা স্টেজ যেখানে শেষ হলো আর একটা স্টেজ সেখান থেকে শুরু হবে। সো ফুল ডাইলেটেশন হয়ে গেছে, সেকেন্ড স্টেজে মা ঢুকে গেছেন। সো কখন বলবো? ফ্রম কমপ্লিট ডাইলেটেশন অ্যান্ড ইফেসমেন্ট অফ দ্য সার্ভিক্স টু ডেলিভারি অফ দ্য বেবি। তাহলে কমপ্লিট ডাইলেটেশন হয়ে গেছে, দ্যাট মিনস 10 সেন্টিমিটার ডাইলেটেশন ফার্স্ট স্টেজ হয়েছে, সেখান থেকে বাচ্চার ডেলিভারি হওয়া পর্যন্ত টাইমটাকে আমরা বলবো সেকেন্ড স্টেজ। এটারও 2টা ফেজ আছে, এই 2টা ফেজ এখানে লেখা হয়নি, বাট সবাই মাথায় রাখো। এই 2টা ফেজের একটা হলো এক্সপালসিভ ফেজ, নন এক্সপালসিভ ফেজ, আর একটা হলো এক্সপালসিভ ফেজ। নন এক্সপালসিভ ফেজে মা একা একই পুশ করার জন্য এত তড়িৎ করবে না, কিন্তু এক্সপালসিভ ফেজে মা নিজে থেকেই মানা করলেও আর্জ টু পুশ করতেই চাইবে, পুশ করতেই চাইবে, এটা আমরা মাথায় রাখবো। নেক্সট ওয়ান হলো স্টেজ 3, দ্যাট মিন থার্ড স্টেজ অফ লেবার। থার্ড স্টেজ অফ লেবারে বলতেছে কখন থেকে বলবো? যেখান থেকে শেষ হয়েছে। সেকেন্ড স্টেজ শেষ হয়েছে কোথায়? বাচ্চা ডেলিভারি হলে। তাহলে বাচ্চা ডেলিভারির পর থেকে ফ্রম ডেলিভারি অফ দ্য বেবি টু ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা, বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, তখনও প্লাসেন্টা ভিতরেই রয়ে গেছে। এইটা যতক্ষণ পর্যন্ত শেষ হবে, বাচ্চা হয়ে গেছে, প্লাসেন্টাও ডেলিভারি হবে, এই সময়টুকু আমরা বলবো থার্ড স্টেজ। নেক্সট স্টেজ, ফোর্থ স্টেজ। কখন বলবো? বাচ্চা হয়ে গেছে, প্লাসেন্টা আউট হয়ে গেছে, কিন্তু বাকি আমরা কি করি? সবাই খুশিতে বাচ্চা নেওয়া অস্থির। মায়ের যে কিছু অসুবিধা হতে পারে এটা আমরা দেখি না, বাচ্চারও কিছু অসুবিধা হতে পারে। এখানে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে কমপক্ষে 2 ঘন্টা বলা হয়, নাও যদি পাই 1 ঘন্টা অন্তত মা বাচ্চাকে ক্লোজলি অবজারভেশনে রাখবো। এই স্টেজটার নাম আরেকটা বলা হয় ম্যাটারনাল হোমিও স্টেবিলাইজেশন স্টেজ। এখানে মা বাচ্চা দুজনেই সুন্দর হয়ে সেটেল হবে আর অন্য কোনো অসুবিধা থাকবে না। তখন আমরা এই মাটাকে আলাদা করে সুন্দর করে বেডে, পোস্টন্যাটাল ওয়ার্ডে দিলেও দেখব, অবজার্ভ করব। এরপর আমরা জানবো যে কি কি করব। এখন আমরা একটা মা ডেলিভারি হতে গেলে কোন প্রসেসে ডেলিভারি হচ্ছে সেটা আমাদের মাথায় রাখবো। মেকানিজম অফ লেবার, এইটা আমরা জানলে পরের আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, ইন্টারপার্টাম কেয়ার। সো একজন মা লেবারে আছে, তার ইন্টারপার্টাম কেয়ার কিভাবে দিব সেটাই আসবো। আগে আমরা এই যে মেকানিজমটা, কি পদ্ধতিতে বাচ্চাটা হচ্ছে সেটা আমরা জানবো। তাহলে বাই ডেফিনেশনে মেকানিজম অফ লেবার বলছি, দ্য সিরিজ অফ চেঞ্জেস ইন পজিশন অ্যান্ড অ্যাটিটিউড হুইচ দ্য ফিটাস আন্ডারগোজ ডিউরিং ইটস প্যাসেজ থ্রু দ্য বার্থ ক্যানেল। মায়ের বার্থ ক্যানেল দিয়ে যখন বাচ্চাটা আসছে, এই যে আমরা বলছিলাম লেবারের বেলায় সিরিজ অফ ইভেন্ট, বাচ্চাটা যখন আসছে, বের হয়ে আসার এই যে একটা ধাপে ধাপে সিরিজ ওয়াইজ চেঞ্জ হচ্ছে পজিশনটা, অ্যাটিটিউডটা, এটাই মেকানিজম। এখন কোনটায় কোন টার্ম ইউজ করব সেটা আমরা একটু দেখব, আমাদের ভিডিও আছে আর এখানেও একটু দেখাবো। এর সাথে সাথে আমি প্রত্যেকটার ডেসক্রিপশান দিয়ে দিছি।
তোমরা একটু পড়ে নিবা। তাহলে কিভাবে আমরা বুঝবো যে কার্ডিনাল মুভমেন্ট কয়টা আছে? মোট 8টা কার্ডিনাল মুভমেন্টের আমরা একটু দেখব, ভিডিও আছে। তার আগে টার্মগুলো জেনে নিই। প্রথমটা হলো এনগেজমেন্ট। আমরা এর আগে এনগেজমেন্ট পড়েছি, কখন বলবো? স্কেল স্পাইন পর্যন্ত নামলে বলবো ফুললি এনগেজ হয়েছে। তাহলে প্রথম ধাপটা হলো মা লেবারে আছে, এনগেজ হয়েছে। ডিসেন্ট, ইট ইজ কন্টিনিউয়াস প্রসেস। বাচ্চা একদম বের হয়ে যাওয়া পর্যন্ত কন্টিনিউয়াস প্রসেসটা হলো ডিসেন্ট। ফ্লেকশন, এটাও পড়েছি। অ্যাটিটিউড কেমন ছিল? ফুল ফ্লেকশন হয়ে থাকবে। এরপরেরটা হলো ইন্টারনাল রোটেশন, মায়ের ইউটেরাসের ভিতর থেকে সে ইন্টারনালি রোটেট করতেছে। এরপরেরটা হলো এক্সটেনশন, বাচ্চা মাথাটা সুন্দর করে ঢেউ দিয়ে বের করে দিতে চাইবে। তারপরেরটা হলো রেস্টিটিউশন, এক্সটার্নাল রোটেশন অ্যান্ড এক্সপালশন অফ দ্য ফিটাস বাই ল্যাটারাল ফ্লেকশন। আমরা ছবিগুলো একটু দেখি, আর এটার একটা ভিডিও আছে, আমরা ভিডিওটাও দেখব। কার্ডিনাল মুভমেন্টের ছবিটা একটু ভালো করে দেখো। হেড ফ্লোটিং, ডাক্তাররা কিন্তু এই টার্মগুলো খুব সুন্দর করে ইউজ করেন। হাই আপ ফ্লোটিং আছে হেড। তাহলে মাথাটা এত উপরে রয়ে গেছে, বাচ্চাকে এখনও টানা হেঁচড়া করে আমরা ডেলিভারি করাতে পারবো না। তাহলে হেড ফ্লোটিং আছে। তারপরেরটা ফ্লোটিং হওয়ার পরে আস্তে আস্তে ও নেমে গেছে, ডিসেন্ট হচ্ছে না, নেমে কি হলো পরেরটাতে আমরা দেখি। প্রথমটা ছিল হেড ফ্লোটিং, দেখা যাচ্ছে মাথাটা অনেক উপরে, স্কেল স্পাইন বা এখানে কোনো সার্ভাইকাল ইয়েতে কিচ্ছু আমরা পাচ্ছি না, ঠিক আছে। পরেরটা কী হয়েছে? এনগেজ হয়েছে। এনগেজমেন্ট আমরা বলেছিলাম যে স্কেল স্পাইন বরাবর নামলে আবার বলবো এনগেজ হয়েছে। এরপরের ছবিটা আমরা দেখি একটু। ডিসেন্ট তো কন্টিনিউয়াস প্রসেস, ও নেমে আসছে। এরপরেরটা ফ্লেকশন, হাত পা মাথা সুন্দর করে সব একসাথে গুটিসুটি করে রয়ে গেছে, ঠিক আছে। এরপরেরটা ইন্টারনাল রোটেশন, ইন্টারনালি ইউটেরাসের ভিতর থেকে ও রোটেট করে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র পজিশনে যাচ্ছে। এরপরেরটা এক্সটেনশন করছে, আমরা দেখতে পাচ্ছি মাথাটা এতক্ষণ ছিল মাথা কিন্তু এই যে ভাঁজ করে রাখা, এবারে সে মাথাটা এক্সটেনশন করতেছে, মাথাটা টান করে বের করে দিতে যাচ্ছে, ঠিক আছে। আর অ্যাট দ্য সেম টাইম এই যখনই এক্সটেনশন করে মাথা বের করতে যাচ্ছে, তখনই এটা হচ্ছে একবারে ক্রাউনিং হয়ে যায়, ক্রাউনিং অফ দ্য হেড হয়। আর সাথে সাথে যখনই মাথাটা বের হয়ে গেল, আস্তে করে মাথাটা কাট করে দেয়। এক্সটার্নাল রোটেশন হওয়ার আগেই ওটা সুন্দর করে মাথা কাট করে দেয়, সেই টার্মটা বলা হয় রেস্টিটিউশন। আর তারপরে এটা হলো এক্সটার্নাল রোটেশন, বাইরে বের হয়ে এসে যেই দিকে তার অ্যান্টেরিয়র শোল্ডার আছে, এক্সটার্নাল রোটেশন আমরা মাথায় রাখবো। উপরের কাঁধটা যেদিকে আছে তার মাথাটা সেদিকে সে ঘুরায় রাখবে। না হলে আমি যদি অপোজিট সাইডে ঘুরায় বাচ্চার মাথা ধরে বের করতে যাই, তাহলে ইনজুরি হবে। আইদার শোল্ডারের ওখানে ভেঙে যেতে পারে, ক্লাভিক্যাল ভেঙে যেতে পারে, বা আরও অন্য কিছু, ইভেন শোল্ডার ডিস্টোসিয়া হয়ে যেতে পারে। সো এটা আমরা মাথায় রাখবো, যেদিকে ওর অ্যান্টেরিয়র শোল্ডার আছে সেই দিকে ও মাথাটা কাট করবে। যেদিকে মাথা কাট করবে অপোজিট দিক থেকে আমরা তাকে ডেলিভারি করার চেষ্টা করব, তুলব। সো এক্সপালশন, পরেরটা হচ্ছে এক্সপালশন অফ দ্য বেবি। এবারে বাচ্চাটা পুরোটা মাথাটা বের করে দিছে, ঠিক আছে। হেডটা ডেলিভারি হওয়ার পরে কাঁধটা ডেলিভারি হবে, এরপরে পুরো বডিটা বাইল্যাটারাল ফ্লেকশনে বের হয়ে চলে আসবে। তো এটার আমরা একটা ভিডিও দেখব। এই টার্মগুলোর প্রত্যেকটা ডেসক্রিপশান এখানে দেওয়া আছে, পড়ে নিবা। এবং যেগুলো জিনিসগুলো আলোচনা করছি এটাকে আমরা মাথায় রেখে প্রতিটা টার্মের জন্য, পরীক্ষার জন্য এই যে একটা করে টার্ম ইউজ করা হয়েছে, এনগেজমেন্ট, ডিসেন্ট, ফ্লেকশন, ইন্টারনাল রোটেশন, এক্সটেনশন, অ্যাট দ্য সেম টাইম ক্রাউনিং আমি বলেছি, রেস্টিটিউশন অ্যান্ড এক্সটার্নাল রোটেশন, এবং লাস্টলি এক্সপালশন অফ দ্য বেবি। স্টুডেন্টস, আমি পড়ানোর সময়ই বলছিলাম যে আমরা একটা ভিডিও দেখব। যদিও এই 8টা যে কার্ডিনাল মুভমেন্ট আছে এটা আমি একটু আগে এই ছবিতে দেখাইছি, যে ছবিগুলো একটু মনে হচ্ছিল অস্পষ্ট,
আর তাছাড়াও এই কার্ডিনাল মুভমেন্টগুলো আমরা একটু ভালো করে দেখার জন্য আমরা ভিডিওটা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবো যে কি হয়, এক্সপ্লানেশনগুলো দিয়ে দিয়েছি, সাথে আমরা ভিডিওটা দেখব বলেছিলাম যে আমাদের একটা ভিডিও আছে, আমরা ভিডিওটা একটু দেখব, এরপরে আমরা পরের টপিকে যাব। ঠিক আছে, সবাই আমরা একটু ভিডিওটা এখন দেখি। আমরা কার্ডিনাল মুভমেন্টগুলো এখন একটু দেখি। প্রথমে ছিল এনগেজমেন্ট, ডিসেন্ট, ফ্লেকশন, ইন্টারনাল রোটেশন। সো ইন ভার্টেক্স প্রেজেন্টেশনে কেমন ছিল এটা এখন আমরা দেখি। উপরের ছবিটায় আমরা দেখছি পেলভিসের ভিতরে মাথাটা রয়ে গেছে, এখন ডিসেন্ট হচ্ছে। ফ্লেকশন হয়েছে এখন। ডিসেন্টের পরে ও মাথাটা যেমন টান টান ছিল, হাত পা মাথা গুটি সুটি করে ভাঁজ করে রেখেছে। এবারে যেটা বলছিলেন যে ইন্টারনাল রোটেশন হবে, মাথা কিন্তু সোজাসুজি করা ছিল, এবারে ভিতরে থেকে সে ঘুরছে, ভিতরে ঘূর্ণন। এরপরে মাথাটা টান করে দিয়েছে, এক্সটেনশন করছে। এবং আমরা দেখব যখন এক্সটেনশন করে অ্যাট দ্য সেম টাইম বলছিলাম ক্রাউনিং অফ দ্য হেড হয়। ক্রাউনিং হলে ওই মাথাটা এরকমই দেখা যাবে ভ্যাজানাল অরিফিসে টাইট হয়ে আছে, যেখান থেকে আর সরবে না। এক্সটেনশনের পরে আমরা বলছিলাম এক্সটার্নাল রোটেশন এবং রেস্টিটিউশন একই সঙ্গেই হয়। সো এক্সটার্নাল রোটেশন মানে বাইরে থেকে মাথাটা বাইরে বের করে দিয়ে মাথাটা ঘুরাচ্ছে, যেদিকে অ্যান্টেরিয়র শোল্ডার আছে, আমি বলছিলাম অ্যান্টেরিয়র শোল্ডার যেদিকে আছে সেদিকেই মাথাটা ঘুরাবে। এবারে এক্সপালশন, মাথা বের হয়ে আসছে। এক্সপালশন অফ দ্য বডি বাইল্যাটারাল ফ্লেকশন, মাথাটা সুন্দর করে দুই কানের উপরে হাত দিয়ে ধরে ডেলিভারি করে বের করে নিয়ে আসছে, মাথাটা চলে আসলো বের হয়ে। এবারে দুই বগলের নিচে ধরে পুরো বডিটা ডেলিভারি করা হবে। এই হলো আমাদের পুরো কার্ডিনাল মুভমেন্ট। এখন আমরা বলছিলাম যে ডেলিভারি তো হবে, ডেলিভারি হতে গেলে লেবার পেইন লাগবে, এটার প্রশ্ন আসে, আমরা মাথায় রাখবো প্রশ্নগুলো যেন সঠিকভাবে উত্তর দিতে পারি। সো লেবার পেইন জিনিসটা কি? লেবার তো হলো, কিন্তু তার আগে তো পেইন থাকবে। সেই পেইনটা কীরকম হবে? রিদমিক যে কন্ট্রাকশনটা হয় সেটা কেমন থাকবে? রিদমিক্যাল ইউট্রাইন কন্ট্রাকশন দ্যাট আন্ডার নর্মাল কন্ডিশনস ইনক্রিজ ইন ইন্টেন্সিটি, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ডিউরেশন অ্যান্ড কালমিনেট ইন ভ্যাজাইনাল ডেলিভারি অফ দ্য ইনফ্যান্ট। এটা কয় ধরনের থাকবে? দুই ধরনের আমরা ভালো করে জানবো। একটা হলো ট্রু লেবার পেইন আর একটা ফলস লেবার পেইন। এইগুলোর আলাদা আলাদা রকম ফের আছে। সো পয়েন্টগুলো আমরা মাথায় রাখবো, কিসের ভিত্তিতে কোনটাকে বলবো ট্রু লেবার পেইন আর কোনটাকে বলবো ফলস লেবার পেইন। এক নম্বর হলো অনসেট অফ পেইন কেমন থাকবে। ট্রু লেবার পেইনের সময় অ্যাট দ্য অনসেট অফ দ্য লেবার। ট্রু লেবার পেইন যখন মা লেবারে দেবে তখনই হবে। ফলস লেবার পেইনে প্রায় টু অনসেট অফ লেবার, আগে থেকেই মা লেবারে যাওয়ার আগেই ব্যথা হতে পারে। নেচারটা কেমন থাকবে? সিভিয়ার থাকবে ব্যথাটা, আর ফলস লেবারে ডাল একিং থাকবে। ঠিক আছে, সাইডটা কোন জায়গা থেকে ব্যথাটা শুরু হবে কেমন থাকবে এটা দেখলে আমরা মা বললে বুঝবো। সো ব্যাক অ্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য অ্যাবডোমেন হচ্ছে ট্রু লেবার পেইনে,
আর লোয়ার অ্যাবডোমেন গ্রোইনে যাবে ফলস লেবার পেইনে। রেডিয়েট করা কোন দিকে ছড়াবে, টুয়ার্ডস থাই, ট্রু লেবার পেইনে থাইয়ের দিকে ব্যথাটা নামবে, আর ফলস লেবার পেইনে যেখানে ছিল ওখানে লোকালাইজ থাকবে। ডিউরেশনটা কেমন হবে, ইন্টারমিটেন্ট, থেমে থেমে আসবে। ট্রু লেবার পেইনে থেমে থেমে হবে, আর যেটা ফলস লেবার পেইন পারসিস্টেন্ট, কন্টিনিউয়াস ব্যথা থাকবে। প্রোগ্রেশন কেমন থাকবে, ইন্টেন্সিটি ইনক্রিজ অ্যান্ড ইন্টারভেল ডিক্রিজ, আর নন প্রোগ্রেসিভ থাকবে ফলস লেবারে। রিলিভিং ফ্যাক্টর, ব্যথা কমে যায় কিসে, যত কিছু দেই যদি মা সত্যি সত্যি ট্রু লেবার পেইনে হয় তাহলে এটা ব্যথা কমবে না, আর ফলস লেবার পেইনে অ্যানালজেসিক বা এনেমা সিমপ্লেক্স দিলে কমে যাবে। আর সার্ভাইকাল ডাইলিটেশন কেমন থাকবে, যদি ট্রু লেবার পেইন হয় তাহলে সার্ভিক্সটা খুলতেই থাকবে খুলতেই থাকবে, একটু আগে বলেছি কতটুকু দেখবো আমরা, ঠিক আছে। আর ফলস লেবার পেইনে কোনো সার্ভিক্সের মুখ খুলবে না, ডাইলিটেশন থাকবে না। শোর বেলায় যেটা শো বলতেছি ট্রু লিভারের সিমটম, সেই শোটা ট্রু লিভার পেইনের সময় প্রেজেন্ট থাকবে, ফলস লিভারের সময় থাকবে না। কি কারণে হচ্ছে সেটা ভিগারাস ইউটেরাইন কন্ট্রাকশনের জন্য হয়েছে, আর ডিউ টু স্ট্রেসিং অফ দ্য সার্ভিক্স অ্যান্ড লোয়ার ইউটেরাইন সেগমেন্ট, এটা হচ্ছে ফলস লিভারের বেলায় পাবো। এই হলো আমাদের পুরো লেবারের চিত্রটা। এখন মা যে লেবারে গেছে, এই লেবারে যাওয়ার পরে আমরা একটা ফর্ম আছে, সেটা হলো পার্টোগ্রাফ ফর্ম। এটা গ্রাফ পেপার, এই গ্রাফ পেপারটা মেনটেন করে আমরা লেবারটাকে মনিটর করি। এই মনিটর করতে গেলে এই গ্রাফ পেপারটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে সেটা জিনিসটা কি। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, দ্যাট মিনস WHO, পার্টোগ্রাফ তৈরি করেছেন, সারা পৃথিবী একই জিনিসটা ইউজ করে। এটা অ্যাকর্ডিং টু ফ্রেডম্যান, একজন ভদ্রলোক, উনি আবিষ্কার করেছিলেন। এটা একটা কমপ্লিট গ্রাফিক প্রেজেন্টেশন অফ দ্য ইভেন্টস অফ দ্য লেবার প্লটেড এগেইনস্ট দ্য ডিউরেশন অফ দ্য লেবার ইন আওয়ার। এর কিছু ইম্পর্টেন্স আছে, এই ইম্পর্টেন্সগুলো আমরা মাথায় রাখবো। প্রথমে হলো একটা সিঙ্গেল শিট, এই সিঙ্গেল শিটটা দিয়ে আমি পুরো লেবারটাকে মনিটর করতেছি। এটা ইট গিভস দ্য ইনফরমেশান অ্যাবাউট দ্য প্রোগ্রেস অফ লেবার, যেমন সার্ভাইকাল ডাইলেটেশন, ডিসেন্ট অফ দ্য ফিটাল হেড, ইউটেরাইন কন্ট্রাকশন, এগুলো আমরা একবারেই ইনফরমেশান পাই। ইট গিভস অলসো ইনফরমেশান অ্যাবাউট ফিটাল কন্ডিশন, যেমন ফিটাল হার্ট রেট, মেমব্রেন এবং লাইকার মোল্ডিং, এগুলো কেমন আছে আমরা জানতে পারি। ইট অলসো গিভস ইনফরমেশান অ্যাবাউট ম্যাটার্নাল কন্ডিশন, যেমন ম্যাটার্নাল ব্লাড প্রেশার, পালস, টেম্পারেচার, ইউরিন ভলিউম কেমন আছে, প্রোটিন অ্যান্ড অ্যাসিটোন লেভেল, ড্রাগস অ্যান্ড ফ্লুইডস, অক্সিটোসিন, রেজিমেন্ট, এগুলো আমরা ইউজ করছি কিনা এটা পিকচার পাওয়া যায়। ইট ক্যান প্রিডিক্ট ডেভিয়েশন ফ্রম দ্য নর্মাল ডিউরেশন of labor, so appropriate steps could be taken in time. It facilitates handover procedure, it helps in timely referral, and it helps to prevent prolonged and obstructed labor. এই প্রয়োজনে এটার ইম্পর্টেন্স এত, আমরা এটা দিয়ে করব। এখানে কতগুলো কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টগুলো বারে বারে পরীক্ষায় আসে, মাথায় রাখবা। কি কম্পোনেন্ট, আমরা প্রথমের মেইন জিনিসগুলো বলে যে বাকিগুলো পড়ে নিবা। একটা হলো পেশেন্টের আইডেন্টিফিকেশন। আমরা যদি এটা দেখি, একটা ফর্ম আছে, আমরা লেবার মনিটর করব উইথ দ্য হেল্প অফ পার্টোগ্রাফ, যেটা বলতেছিলাম। এই ফর্মটা আমরা সব জায়গাতেই, যেখানে ম্যাটারনিটি ইউনিট আছে সেখানে আমরা এই ফর্মগুলো সাপ্লাই পাবো। এখানে আমি একটা ফর্ম দিয়েছি, এইটার আমরা মাথায় রাখবো 4টে অংশ। কম্পোনেন্ট বলতে আমরা 4টে অংশ বলছি, এবং ডেসক্রিপশানগুলো আমি ওর ভিতরে দিয়ে দিছি। 4টার দিকে একটু আমরা খেয়াল করি। প্রথমে উপরে আছে পেশেন্টের ইনফরমেশান, আমরা পরে গিয়ে ওখানে বলে যাব। এই 4টার আমরা দেখি উপরের অংশটা, সবার উপরে যেটা আছে এটা হলো প্রথমে পেশেন্টের আইডেন্টিফিকেশানগুলো, জেনারেল ইনফরমেশান, মায়ের নাম, প্যারা, গ্রাভিডা, হসপিটালের নাম্বার, ভর্তির তারিখ, টাইম, এবং মেইন যেটা জিনিস মেমব্রেন রাপচার হয়েছে বা হয়নি। পরেরটুকু হলো যেটা বড় মোটা লম্বা 2খান লাইন আছে, এখানে এটুক কন্ডিশনটা বাচ্চার ফিটাল কন্ডিশন। এখানে ফিটাল কন্ডিশনে আছে ফিটাল হার্ট রেট, অ্যামনিওটিক ফ্লুইড এবং মোল্ডিং। আর পরের কম্পোনেন্টে আছে পুরো জিনিসটা লেবারের প্রোগ্রেস, মায়ের লেবারটা কেমন প্রোগ্রেস করছে এটা আমরা দেখব।
এখানে দুইটা লাইন আছে ইম্পর্টেন্ট, একটা হলো অ্যালার্ট লাইন আর একটা অ্যাকশন লাইন। এটা আমরা যখন আরও বেশি করে পড়বো, সেন্টারে যাব, এটা নিয়ে জানবো। এটা শুধু মাথায় রাখেন যে এই জিনিসগুলো আছে। এখানে কতগুলো জিনিস দেখা আছে প্রোগ্রেস অফ লেবারের। প্রথমটাই হলো সার্ভাইকাল ডাইলেটেশন, আমরা যেটা পড়েছি 10 সেন্টিমিটার, 0 to 10 সেন্টিমিটার পর্যন্ত দেয়া আছে। এই 0 to 10 সেন্টিমিটারের আমরা মাপ পাবো যে সার্ভিক্সের মুখ খুলেছে কতটুকু, সেই অনুযায়ী আমরা মার্ক করব। আমরা বলেছি অ্যাক্টিভ লেবারের 4 সেন্টিমিটার খুললে সেখান থেকে আমরা প্লট করব পার্টোগ্রাফ। একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন থাকে সবসময়ই পরীক্ষাতে যে আমরা পার্টোগ্রাফ কখন থেকে শুরু করব। সেইটার প্রথম শর্তই হলো আইদার মা বলবো যে মা লেবারে গেছে তখন ইনঅ্যাক্টিভ লেবারে, অথবা 4 সেন্টিমিটার অফ দ্য ডাইলেটেশন হয়েছে সেখান থেকে আমরা পার্টোগ্রাফ শুরু করব। এটা আমরা মাথায় রাখবো। আর অ্যাকশন লাইনটা অ্যালার্ট লাইন থেকে 4 ঘন্টা পরে অ্যাকশন লাইন আছে। যদি মাকে কোনো কিছু করতে হয়, রেপার্ট করতে হয়, আমরা 4 ঘন্টা সময় হাতে রেখে মাকে রেপার্ট করব। এটা আমরা মাথায় রাখবো। আর আরেকটা জিনিস আছে ডিসেন্ট অফ দ্য হেড, বাচ্চার মাথা। আমরা এতক্ষণ পর ডিসেন্ট পড়েছি। ডিসেন্ট অফ দ্য হেড, বাচ্চার মাথা 1 থেকে 0 থেকে 5 পর্যন্ত বাচ্চার মাথায় দেখেন একটা অ্যারো দেওয়া আছে, লম্বা লাইন দেওয়া আছে। এটা আমরা মাথায় রাখবো। ডিসেন্ট মানে নিচের দিকে নামা, বাচ্চার মাথাটা যত নিচে নামবে ওই দাগটা ওখানে আমরা প্লট করব। নেক্সট হলো মায়ের কোনো মেডিসিন লাগছে কিনা, লেবার কেমন আছে। কোনো স্যালাইন তোমরা নর্মাল ডেলিভারিতে লাগাবো না, বাই চান্স যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা চার্টে এখানে উল্লেখ করতে হবে। একটা হলো কি স্যালাইন দিয়েছি, কতটুকু দিয়েছি, আর তার মধ্যে কোনো ঔষধ, দ্যাট মিনস অক্সিটোসিন লাগাইছি কিনা, প্রতি লিটারে কতটুকু অক্সিটোসিন দিছি এবং কত ইউনিট এবং কত ড্রপ করে শুরু করেছি এটা লিখবো। আর কোনো মেডিসিন লেগেছে কিনা সেটাও লেখার জায়গা ওখানে দেওয়া আছে। আর পরেরটুকু যেটুকু লাস্টের মায়ের কন্ডিশন, মায়ের পালস, ব্লাড প্রেশার, একটা হলো সিস্টোলিক একটা ডায়াস্টোলিক, উপরেরটা সিস্টোলিক নিচেরটা ডায়াস্টোলিক প্রেশার দেখার। তারপরে আছে টেম্পারেচার, আমরা সেলসিয়াসে দেখবো, দ্যাট মিনস সেন্টিগ্রেডে দেওয়া আছে। যদি বাই চান্স আমাদের কোনো সেলসিয়াস বা সেন্টিগ্রেডের থার্মোমিটার না থাকে, যদি ফারেনহাইট থার্মোমিটার আমরা দেখি তাহলে আমরা ওখানে পাশে লিখতে হবে এত ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার। আর শেষে হচ্ছে ইউরিন, ইউরিনের 3টা জিনিস দেখা, একটা হলো ভলিউম, কতটুকু ইউরিন পাস করছে, আর প্রোটিন আর অ্যাসিটোন আছে কিনা এটা মেপে দেখা হয়। আমরা যখন পূরণ করব এই গ্রাফ পেপারটা একটা সিম্বল দিয়ে দিয়ে, চিহ্ন দিয়ে দিয়ে আমরা আঁকবো। এটা প্র্যাকটিক্যাল জিনিস, এটা প্র্যাকটিক্যাল করতে হবে। যখন আমরা ক্লাসে আসবো, প্র্যাকটিক্যালি প্রত্যেকটা প্রতিষ্ঠানেই এটা আছে, আমরা সবাই ক্লাসে মনোযোগী হব। কিন্তু থিওরিটিক্যাল পার্টটুকু পড়ে রেখে পরে গিয়ে আমরা প্র্যাকটিক্যালটুকু কলেজে শিখবো বা ইনস্টিটিউশনে শিখবো। এরপরে আমরা এখন এই পার্টোগ্রাফের যে ইনফরমেশনগুলো দিয়েছি প্রত্যেকটা ওখানে লেখা আছে, আমরা একটু দেখে নিব। কম্পোনেন্টগুলো আমরা পড়েছি, এখানে মেইন হেডিংগুলো বলে যাচ্ছি। 1 নম্বর ছিল পেশেন্ট আইডেন্টিফিকেশান, তার মধ্যে যা যা আছে সবগুলো বলে দিয়েছি চার্টে। 2 নম্বরে ছিল যে বাচ্চার কন্ডিশান, মায়ের কন্ডিশনের আগে আছে প্রোগ্রেস অফ লেবার কেমন ছিল সেটা, আর কোনো ওষুধপত্র লাগছে কিনা সেগুলো দেখছি। আর লাস্টে ছিল যে ম্যাটারনাল কন্ডিশন কেমন ছিল। আর ফাইন্ডিংসগুলো আমরা সুন্দর করে স্টার্ট রেকর্ডিং অন পার্টোগ্রাফ হোয়েন পেশেন্ট ইজ ইন অ্যাক্টিভ লেবার। আবারও বলছি, এই কথাটা বলেছি আমি, আবারও এটা দেখার জন্য বলছি যে মা যখন অ্যাক্টিভ লেবারে যাবে অথবা 4 সেন্টিমিটার ডাইলেটেশন হয়েছে তখন থেকে আমরা পার্টোগ্রাফ করা শুরু করব। কোন কাজটা কতক্ষণ পর্যন্ত করব? 4 আওয়ারলি দেখব সার্ভাইকাল ডাইলেটেশন, ডিসেন্ট অফ দ্য হেড, অ্যামনিটিক ফ্লুইড, মোল্ডিং, ইউরিনের ভলিউম, প্রোটিন, অ্যাসিটোন, এগুলো 4 ঘন্টা পর যাবে। 2 ঘন্টা পর পর টেম্পারেচার, ব্লাড প্রেশার, আধা ঘন্টা পর পর ফিটাল হার্ট রেট, পালস এবং ইউটেরাইন কন্ট্রাকশান। এবং এই ইউটেরাইন কন্ট্রাকশান দেখার বিষয়টা আমি বলছিলাম 10 মিনিট ধরে আমরা পেটের উপরে হাত দিয়ে দাঁড়ায় থেকে মাইক অবজার্ভ করব, সব ব্যথা কতক্ষণ পর পর আসছে এবং এক একটা ব্যথা কতক্ষণ থাকছে এবং তার ডিউরেশনটা সহ আমরা ভালো করে এই চার্টে আঁকতে হবে। এই চার্টটা আঁকাটা আমাদেরকে প্রতিষ্ঠানে শিখতে হবে। এখানে দিয়েছি থিওরিটিক্যাল জিনিসগুলো আমরা মাথায় রাখবো। ঠিক আছে, আমার সেকেন্ড পার্টের পড়া মোটামুটি এখানেই শেষ। আমি একটু রিক্যাপ করছি যে আমরা কি কি সেকেন্ড পার্টে জানলাম। সেকেন্ডারি কন্ট্রাকশনসে ছিলাম আমরা, যে সেকেন্ডারি পাওয়ার কেমন ছিল, বেয়ারিং ডাউন এফোর্ট করবে। তারপরে ছিলাম আমরা
মেকানিজম অফ লেবারে কার্ডিনাল মুভমেন্টগুলো কেমন ছিল এটা আমরা জানছি, ছবি দেখছি, ভিডিও দেখছি, আর লাস্টে ছিল আমাদের পাটোগ্রাফ। এই হলো আমার সেকেন্ড পার্টের পড়া, সাথে লেবার পেইনও ছিল। আমরা এগুলো ভালো করে একটু পড়বো এবং পড়ালেখায় মনোযোগী হব। কনসেপ্ট অফ লেবারের মিডওয়াইফারি 1-এর কনসেপ্ট অফ লেবারের সেকেন্ড পার্টের পড়া এখানেই শেষ। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে লিখে অথবা টেলিফোন করেও জানা যাইতে পারে। আমি বলছি, আমি সুপ্রিয়া খাতুন, প্রিন্সিপাল, প্রাইম কলেজ অফ নার্সিং। যদি প্রয়োজন মনে করেন যোগাযোগ রাখবেন। আর ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ।